-2 ফর্মুলা আমি মনে করছি এটা আওয়ামী লীগের একটা প্রয়োগ করা একটা ষড়যন্ত্র। তারা বিএনপিকে উস্কে দেওয়ার জন্য এই ধরনের একটা ষড়যন্ত্র তৈরি করেছে। বিএনপির মতন একটা দল যারা দীর্ঘ ১৭ বছর খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে রাজপথে টিকে ছিল এবং এখনো টিকে আছে, তাদেরকে -2 করা বা -1 করা, যেটা মনির ভাই বলছেন, এটা করা সম্ভব না। যারা 23 জুলাই, কালের কণ্ঠ পত্রিকা এখনো পাবেন, 23 জুলাই বলেছিল যে আমরা এই সরকারের পাশে আছি। সার্জিস হাসনাতরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দরা তাদের সাথে গিয়ে তাদের মুগ্ধর ভাই সিদ্ধ সেখানে উপস্থিত ছিল, তাদের সাথে গিয়ে তাদেরকে কিসের জন্য এক দাওয়াতপত্র দিচ্ছেন, আমার ঠিক খেয়াল নাই বা স্মরণ হচ্ছে না, দিচ্ছেন। তাহলে আমরা কিভাবে এই আন্দোলনকারী যারা নেতা আছেন তাদেরকেও বিশ্বাস? আমার সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই স্মরণ করতে চাই সেই সকল শহীদদের যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করতে চাই। এখন আসি আপনার প্রশ্নে, -2 ফর্মুলা। আওয়ামী লীগ এমন -2 ফর্মুলাটা আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি এটা হচ্ছে আওয়ামী লীগের একটা অপপ্রচার। তারা এই -2টাকে এমন ভাবে মানুষের কাছে তুলে ধরছেন যাতে তাদের নেত্রী যেভাবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়েছে, যেভাবে তারা সেটাকে ধামাচাপা দিয়ে তারা এই -2টাকে এভাবে আনতে চাচ্ছেন যে তাদের নেত্রী পালিয়ে যায়নি, কোনো ষড়যন্ত্র, গোপন ষড়যন্ত্রের কারণে তাদের নেত্রী হয়তো দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা খালেদা জিয়াকে এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই খালেদা জিয়াকেও মাইনাস করা হবে এমন একটা বিষয় তারা জনগণের কাছে বা বিএনপির নেতাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছেন। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা রাজনৈতিক পলিসি, আমি মনে করতেছি তারা এটা প্রয়োগ করতেছেন এবং বিএনপির কিছু কিছু নেতা এটাকে ধরে ভাবতেছেন যে বিএনপি -2 হবে। কিন্তু আজকে এই যে আমির খসরু মাহমুদ দারুণ একটা কথা বলেছেন যে বিএনপি একটি শক্তিশালী দল, এটা -2 ফর্মুলা এটা সম্ভব হবে না। মির্জা আব্বাস বলেছেন -2 ফর্মুলা এটা অনেক আগের একটা ফর্মুলা, এই আধুনিক যুগে এই ফর্মুলা চলে না এবং এটাই বাস্তব যে -2 ফর্মুলা আমি মনে করছি এটা আওয়ামী লীগের একটা প্রয়োগ করা একটা ষড়যন্ত্র। তারা বিএনপিকে উস্কে দেওয়ার জন্য এই ধরনের একটা ষড়যন্ত্র তৈরি করেছে। বিএনপির মতন একটা দল যারা দীর্ঘ ১৭ বছর খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে রাজপথে টিকে ছিল এবং এখনো টিকে আছে, তাদেরকে -2 করা বা -1 করা, যেটা মনির ভাই বলছেন, এটা করা সম্ভব না। বিএনপি একটা বৃহত্তর দল এবং হ্যাঁ, বিএনপি -2 হবে বা মাইনাস হবে তখন হবে যখন মনির ভাই একটু আগে একটা কথা বলেছেন তার বক্তব্যতে যে চাঁদাবাজদের এই সরকার কেন ধরছে না। আফসার স্যার বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এখন অবনতি, এটা তো আপনাদেরই দায়িত্ব। গত কিছুদিন আগে আমরা দেখলাম আজিমপুর কবরস্থানে বিএনপির নেতা চাঁদাবাজি করতে গিয়েছেন, তাকে কি করলো বিএনপি আওয়ামী লীগ স্টাইলে একটা অব্যাহতি দিয়ে দিল। কেন ভাই? আপনার নেতা তারেক রহমান তো বলেছেন যারা চাঁদাবাজি করছে তাদের ধরিয়ে দিন, আপনি তাকে অব্যাহতি কেন দিলেন? আপনি তাকে ধরিয়ে দিতেন, আপনি তাকে লালবাগ থানায় পুলিশের কাছে দিতেন, আপনি কেন তাকে অব্যাহতি দিলেন? তাহলে আপনার আর আওয়ামী লীগের ভিত্তিতে তফাৎ কই রইল? কোনো তফাৎ রইল না। তারপর মনির ভাই বলেছেন যে আচ্ছা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, আইনের হাতে দিবে, আমাদের কোনো আপত্তি নেই এবং গ্রেফতার করে চালান দেওয়া হয়েছে, এখন সে জেলে। আচ্ছা, তাহলে সেটা আমার জানা ছিল না। যদি এরকম গ্রেফতার করানো হয় তাহলে আন্তরিকভাবে বিএনপিকে ধন্যবাদ যে তারা যেটা করেছে এটা অন্ততই সামনে যারা করবে তাদের বিরুদ্ধে। কিন্তু বিএনপিকে এখন পর্যন্ত কোনো জায়গায়, প্রতিদিন নিউজপত্র খুললে কোনো জায়গায় হয় ছাত্র দল, যুব দল বা মূল দল, দুই গ্রুপের মারামারি, কোনো না কোনো জেলায় কোনো না কোনো স্থানে মারামারি প্রতিদিন চলছে। কেন ভাই? আপনারা এতদিন এই জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এতদিন পর আপনারা একটা মুক্ত আকাশ, মুক্ত হাওয়া পেয়েছেন, যারা ঘরে থাকতে পারতেন না তারা এখন নির্দ্বিধায় বাসায় থাকছেন, তা আপনারা কেন এখন দুই গ্রুপ মারামারি করবেন? এটা তো সম্ভবই না। আপনারা যদি এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, এতে আওয়ামী লীগ আরো সুযোগ পাচ্ছে। তারপর মনির ভাই দুঃখ প্রকাশ করে একটা কথা বলেছেন যে বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগ, অতীতের আওয়ামী লীগরাই এখন চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে বিএনপির নাম ভাঙিয়ে একজন নেতার, যে কোনো বিএনপির একজন সিনিয়র নেতার আশ্রয়ে। আমি তার সাথে সম্পূর্ণ একমত। বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড বলেন, ইউনিয়ন বলেন, থানা বলেন, প্রত্যেকটা জায়গায় কর্মীহীন বিএনপি নেতারা আওয়ামী লীগের দোসরদেরকে আশ্রয় দিয়ে নিজের জনবল ভারী করে তারা চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, অথচ তারা গত 15 বছর তাদের কোনো অবদান নাই, বিএনপির আন্দোলন সংগ্রামে তাদের কোনো অবদান নাই।
যে নেতারা এই আওয়ামী লীগদের প্রশ্রয় দিচ্ছেন তাদের কোনো অবদান নাই, কিন্তু তারা এখন এই চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন। এবং যারা প্রকৃত বিএনপি নেতা ছিলেন তারা এখনো নির্যাতিত নিপীড়িত, কোনো চাঁদাবাজিতে তারা লিপ্ত হন নাই, তারা লিপ্তও না। কিন্তু এই যে কর্মীহীন বিএনপির কিছু নেতা তারা এই আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে চাঁদাবাজিতে লিপ্ত করছেন, এই দায়ভারও কিন্তু বিএনপি নিতে হবে। এই দায়ভার এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার নিবে না, জনগণ নিবে না, এই দায়ভার বিএনপিকেই নিতে হবে, এই দায়ভার তারেক রহমান সাহেবকেই নিতে হবে। মনির ভাই একটা কথা বলছে যে এরা এত কিছু কিভাবে পায়, আমিও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এখানে বলতে চাই যে যারা 23 জুলাই কালের কণ্ঠ পত্রিকা এখনো পাবেন, 23 জুলাই বলেছিল যে আমরা এই সরকারের পাশে আছি। সার্জিস হাসনাতরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দরা তাদের সাথে গিয়ে তাদের মুগ্ধর ভাই সিদ্ধ সেখানে উপস্থিত ছিল, তাদের সাথে গিয়ে তাদেরকে কিসের জন্য এক দাওয়াতপত্র দিচ্ছেন, আমার ঠিক খেয়াল নাই বা স্মরণ হচ্ছে না, দিচ্ছেন। তাহলে আমরা কিভাবে এই আন্দোলনকারী যারা নেতা আছেন তাদেরকেও বিশ্বাস করতে পারি? আমার কাছে মনে হয় না তাদেরকেও এখন বিশ্বাস করার কোনো জায়গা আছে। কিন্তু শুধু যে দাওয়াত দিচ্ছে তা নয়, অনেক সমন্বয় একটা এমন বক্তব্য দিচ্ছে যে কালের কণ্ঠ জুলাই আগস্টের অভ্যুত্থানে কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করেনি, কালের কণ্ঠ জুলাই আন্দোলন অভ্যুত্থানের পক্ষে ছিল, এমন অনেক সমন্বয়করা কিন্তু মন্তব্য দিয়েছেন। শুধু কালের কণ্ঠ বা এরকম স্পেসিফিক কোন পত্রিকা বা আমি নাম বলবো না, এরকম নাম বললে অনেকগুলো পত্রিকা এবং সরাসরি মিডিয়ার কথাও আসে যেগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই সরকার জনগণের সরকার বিধায় সেগুলো বন্ধ করা হয় নাই। আমাদের চ্যানেল 1-এর কথা মনে আছে, দিগন্ত টিভির কথা মনে আছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল বিধায় এগুলো বন্ধ করছে। এই সরকার যদি চাইতো তাইলেই বাংলাদেশের বেশ কিছু পত্রিকা এবং মিডিয়া কিন্তু বন্ধ করে দিতে পারতো, সংবাদপত্র মিডিয়া বন্ধ করতে পারতো, কিন্তু করে নাই। কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার চাইলেই যে কোনো কিছু করতে পারে না এবং ফ্যাসিবাদী কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে সংস্কার বিষয়। এটা সবার কাছেই আলোচনার একটা মুখ্য বিষয় ছিল যে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত হবে, কিন্তু এটা চলমান প্রক্রিয়া। এটা এই সরকার যতটুকু করবে, পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারাও সংস্কার করবে, এরপরে নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারাও সংস্কার করবে, এটা চলমান, এটা চলবে। কিন্তু এই সংস্কারকে দেখিয়ে, যেমন দাউদ ভাই বলেছেন যে আপনি কি সংস্কার করছেন ভাই, কি সংস্কার করছেন, তো এই সংস্কারের দোহাই দিয়ে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন বা ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করবেন, সেটা হইতে পারে না। এই দেশের মানুষ বিগত 17 বছর ধরে ভোট দিতে পারে না, আমরা তরুণ প্রজন্ম কেউ ভোট দিতে পারি নাই, তো এই ভোটের অধিকারও প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনি সংস্কারের নাম করে এই দেশের জনগণকে ভোট অধিকার প্রয়োগ থেকে বিরত রাখবেন, সেটা কোনো সংস্কার হইতে পারে না, কোনো সংস্কারই সেটা হইতে পারে না। এবং এই যে সংস্কারের একটা কথা বলছি, দাউদ ভাই বলছেন যে আপনি এই যে বিগত 6 মাসে কি সংস্কার করছেন। আমরা দেখলাম যে বিগত পরশুদিন বিডিআর বিদ্রোহীর যারা দেশপ্রেমিক বিডিআর ছিলেন তাদের মামলার আলিয়া মাদ্রাসায় তাদের হচ্ছে অস্থায়ী আদালত বসার কথা ছিল, কিন্তু রাতে সেখানে পুড়িয়ে দেওয়া হলো। কেন পুড়িয়ে দেওয়া হলো, কারা পুড়িয়ে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এই যে দীর্ঘ 6 মাস হয়ে গেল, কেন দেশপ্রেমিক বিডিআরদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, কেন তাদের পরিবাররা শহীদ মিনারে দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করছেন? এটা তো অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার, আমি মনে করি তাদের ব্যর্থতা, সম্পূর্ণ তাদের ব্যর্থতা। তারা যদি এইভাবে, তারা জনগণের সরকার, তারা যদি এইভাবে এই ব্যর্থতার পরিচয় দেন এবং এই দেশপ্রেমিকদেরকে মুক্তির ব্যবস্থা না করে দেন, দিনের পর দিন তাদের পরিবারকে ভোগান্তি দেন, তাহলে তো এই দেশে আর কোনো দেশপ্রেমিক জন্মাবে না। এই দেশের জন্য প্রেম, দেশপ্রেম, এই যে আফসারি স্যার কিছুক্ষণ আগে বলেছেন তার বক্তব্যতে যে বিজেপির সাথে আমাদের দেশের কৃষকরাও কাটি নিয়ে আমাদের সীমান্ত রক্ষার জন্য দাঁড়িয়েছেন। কারণ কি, তারা আমাদের এই দেশকে ভালোবাসেন। আমরা এই দেশের 16 কোটি মানুষ ফ্যাসিবাদ বাদে, যারা পালিয়ে ভারত গিয়েছে, ভারতের দালালরা বাদে এই দেশের বাকি সকল জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবই বাংলাদেশকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার প্রধান কারণ হচ্ছে দেশপ্রেম। এখন আপনি যদি দেশপ্রেমিকদেরকে আরো পরিকল্পিতভাবে তাদেরকে, যারা দেশপ্রেমিক তাদেরকে আপনি মুক্তি না দিয়ে কারাগারে বন্দী রাখবেন, তাহলে তো এই দেশে হবে না। সুতরাং তাদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। তো এই পরিবারদেরকে মুক্তি দিতে না পারবেন, মুক্তি দিতে পারবেন না, তত
দিন তো দেশপ্রেমিকরা আগ্রহ হারিয়ে ফেলবে। এই যে যারা আমরা জুলাই আগস্ট মাসে যেসব ছাত্ররা আন্দোলনে, আচ্ছা আমি শেষ করব খুব শীঘ্রই, যেসব ছাত্ররা আন্দোলনে সক্রিয় ছিল তারা তো আর আগামী প্রজন্ম তো দেশপ্রেমিক